আসসালামু আলাইকুম মেয়েরা, কেমন আছো? আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ম্যাম। আসসালাম। ভালো আছো তোমরা? জি মিস, আপনি আমি ভালো আছেন? নাহার আর নাজিয়া তাসনিম, তোমাদের কতদিন পরে দেখলাম আর কি ছবিতে। জি মিস, ভালো আছি। ছবি দিলে তাও তো দেখা যায়, এখন তো আর বাস্তবে দেখার কোনো সম্ভাবনাই নাই যে অবস্থা। তোমরা অ্যাসাইনমেন্ট করছো না? অ্যাসাইনমেন্ট তো জমা দিতে কি তোমরা নিজেরা যাও নাকি তোমাদের গার্ডিয়ানদেরকে পাঠাও? মিস মাঝে মাঝে আমরা যাই, কিন্তু বেশিরভাগ মিস গার্ডিয়ানকে দিয়ে পাঠিয়ে দিই। ও আচ্ছা, ফিনান্স জি তো একটা মিস। একটা জমা দিয়েছো তাই না? মিস ফিনান্সে কি একটা বললেন? ফিনান্স একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো তাই না? জি মিস। হ্যাঁ, তো অ্যাসাইনমেন্টের যেটা আমি আগে একবার বলেছিলাম উপরে, ফিনান্স যে কোনো সাবজেক্টের অ্যাসাইনমেন্টই না, অ্যাসাইনমেন্ট নাম্বারটা লিখবা, যেটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট, কারণ তোমাদের কিন্তু বেশ মানে আসসালামু কয়েকটা। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। বেশ কয়েকটা অ্যাসাইনমেন্টে আছে, ঠিক আছে? আর আহ, যারা আসলে তোমরা ভালো তারাই তো ক্লাস করো, বাকিদেরকে আর কি বলবো, অনেকে অনেক কিছু মানে ভুল করেছে। কমার্স স্পেলিং এ ভুল, অ্যাসাইনমেন্টের একদম কভার পেজেই কমার্স লিখেছে যে 9 কমার্স, সেখানে কমার্সের বানানই ভুল করেছে। অ্যাসাইনমেন্টটা আমি আগেও বলেছি সতর্কতার সাথে করবা, তোমাদের পরীক্ষা কি হবে না হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এই অ্যাসাইনমেন্টের উপরে কিন্তু ভিত্তি করে তোমাদের রোল বলো বা যাই বলো, এই অ্যাসাইনমেন্টই কিন্তু তোমাদের মূল মূল্যায়ন। পরীক্ষা তো ধরো স্কুল থেকে এটা নিবে, কিন্তু তোমার বোর্ডের যে নির্দেশনা, অ্যাসাইনমেন্টটাকে বোর্ড খুব গুরুত্ব দিচ্ছে। তো তোমরাও এই মানে মনে করবা যে পরীক্ষা দিচ্ছ, সুন্দর করে অ্যাসাইনমেন্ট করবা। আর বুঝতে অসুবিধা হলে তো বলেছি, আগেও বলেছি এখনো বলছি যে বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে যে মিস এটা বুঝতেছি না অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। তো যাই হোক, আমি গত ক্লাসটা আমাদেরকে যে অ্যাসাইনমেন্টের কাজে তোমার হচ্ছে স্কুলে যেতে হয়, ঠিক আছে? আমাদের তো ধরো তোমাদের 9, 10, তারপর হচ্ছে ফার্স্ট ইয়ার, এই তিনটা ক্লাসের অ্যাসাইনমেন্ট মানে কালেকশন করার জন্য টিচারদেরকে আবার বাইরে রোটেশন যেতে হয়। তো গত ক্লাসে আমার গত মানে তোমাদের যে ক্লাস ছিল সেদিন হচ্ছে কলেজে যেতে হয়েছে, জন্য ক্লাসটা নিতে পারি না, আমি ইউটিউবে আপলোড দিয়েছিলাম। তো আশা করি তোমরা এটা দেখেছো। তো সেখানে আমি আবার কয়েকটা জিনিস পড়াই নেই যেগুলো সোজা তোমরা মানে নিজেরা বুঝতে পারবে, সেগুলা হচ্ছে আমি পড়েছি, আর যেগুলা বোঝানোর মতো সেগুলা কয়েকটা টপিকস আমরা বাদ দিয়ে গেছিলাম। আচ্ছা, আগেই একটু মনে করিয়ে নিই, যেহেতু সপ্তাহে একদিন ক্লাসে আমরা কি পড়ছিলাম। আমরা আসলে পড়ছিলাম স্বল্পমেয়াদী যে অর্থায়ন, সেই অর্থায়নের উৎসসমূহ, ঠিক আছে? তো সেই উৎসসমূহের মধ্যে আমরা দেখেছি যে আহ একটা ছিল অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বহিস্থ উৎস। আমরা একটা বড় একটা ছক দিয়ে পড়েছিলাম। তো গত ক্লাসে আমরা বহিঃস্থ তহবিলটা পড়েছি। তো সেইখানে তোমার হচ্ছে এই যে তোমার 19 পৃষ্ঠা এগুলা পুরাটাই পড়া হয়েছে। তো এখানে এই প্রাতিষ্ঠানিক উৎস, এখানে যে প্রাপ্য বিল প্রদেয় বিল, এই দুইটা আমি পড়াই নাই, কিন্তু আবার ব্যাংক ঋণ পড়িয়েছি, কারণ প্রাপ্য বিল প্রদেয় বিল তোমাদের এটা বোঝানো লাগবে। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে তোমাদের বইয়ের 20 পৃষ্ঠায়, আমার বইটা পুরনো, ঠিক আছে, আমার বইয়ের সাথে পৃষ্ঠা নাম্বার নাও মিলতে পারে, কিন্তু আমার বইয়ের 20 পৃষ্ঠায় আর কি স্বল্প মেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস, ঠিক আছে? প্রাতিষ্ঠানিক উৎস মানে হচ্ছে তোমার প্রতিষ্ঠান থেকে আমরা নিব যেটা। কেউ যখন অর্থায়ন করতে যায়, অর্থায়ন মানে কি আসলে এক কথায় বলতে গেলে হচ্ছে যে অর্থকে নিয়ে আসা, অর্থকে সংগ্রহ করা। তো যখন এটা কোনো প্রতিষ্ঠান থেকে নিয়ে আসে তখন সেটাকে বলা হয় প্রাতিষ্ঠানিক উৎস। তাহলে আমরা স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে প্রাপ্য বিল বাট্টাকরণ আর প্রদেয় বিল এখন দিয়ে শুরু করছি। আর স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, এটা আমাদের গত ক্লাসে হয়ে গেছে, কারণ ব্যাংক ঋণ সম্পর্কে আমরা সবাই জানি, এটা খুব সোজা, এটা তোমরা নিজেরাই পারবা, কিন্তু এটা আমি পড়াই নাই যেহেতু আমি ক্লাসটা ইউটিউবে মানে আপলোড দিয়েছিলাম। আচ্ছা, তাহলে প্রথম দায়িত্ব চলে যাচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ। প্রথমে আমাদেরকে জানতে হবে প্রাপ্য বিল জিনিসটা কি, ঠিক আছে? প্রাপ্য বিল হচ্ছে একটা আসলে বিল, বুঝতেই পারছো, যখন আমরা কোনো কিছু বাকিতে কিনি, বাকিতে কিনলে আমাদেরকে একটা বিল দেয় বা রিসিপ্ট দেয়, ওইটার নামই আসলে হচ্ছে যে প্রাপ্য বিল, ঠিক আছে? ধরো তুমি তোমার এলাকার দোকান থেকে বাকিতে এই মাসে কিছু সদাই কিনেছো
বাকি হয়েছে 1500 টাকা। তো তখন তোমাকে বিক্রেতা তোমাকে একটা রিসিপ্ট ধরায় দিবে না যে 1500 টাকা তোমার বাকি, বিক্রেতার কাছেও লেখা থাকবে বা তোমাকেও দিয়ে দিবে। ওই বিলটার বা নামই হচ্ছে তোমার প্রাপ্য বিল। ঠিক আছে, দেখো সেই জিনিসটাই বলেছে, পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে তোমার হচ্ছে একটি দলিলের মাধ্যমে এই অঙ্গীকার করে যে নির্দিষ্ট মেয়াদে, সাধারণত 3 মাস, প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত 3 মাস হয়, শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধ করবে। দেখো আবার আমি লাইনটা পড়ছি, পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার করে যে নির্দিষ্ট মেয়াদ, সাধারণত 3 মাস, শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পণ্য ক্রয় বাবদ পরিশোধ করবে। এই দলিলকেই বলা হচ্ছে বিনিময় বিল, আবার এই দলিলকেই বলা হচ্ছে তোমার প্রাপ্য বিল। ঠিক আছে, তাহলে দেখো, ধরো তুমি বাকিতে 1500 টাকার পণ্য কিনবা, কেনার পরে তুমি একটা রিসিটের মধ্যে লিখে দিলা, সাধারণত বাস্তবে আমরাই তো লিখি না, দোকানদাররাই লিখে দেয়, কিন্তু বিজনেসের রুলস অনুযায়ী হচ্ছে যে ক্রেতা লিখবে যে আমি 1500 টাকার পণ্য আপনার দোকান থেকে বাকিতে কিনেছি, আমি আগামী মাসের 20 তারিখে আপনাকে টাকাটা পরিশোধ করব। এই যে লিখে তুমি একটা স্বাক্ষর করলা এবং সেখানে তোমার বিক্রেতাও স্বাক্ষর করলো, এই দলিলটা বা এই বিলটার নামই হচ্ছে প্রাপ্য বিল। ঠিক আছে, দেখো তাহলে সেই কথাটাই বইতে বলেছে যে পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন ক্রয়কারী প্রতিষ্ঠান, এই বিলটা তো অঙ্গীকার কে করবে, যে কিনবে, কারণ সে তো বাকিতে কিনেছে। ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রেতাকে একটি দলিলের মাধ্যমে এই মর্মে অঙ্গীকার করে। ঠিক আছে, ধরো তুমি যেই দোকান থেকে কিনেছো বাকিতে, তুমি অঙ্গীকার করবা কারণ তুমি বাকিতে কিনেছো, যে একটা নির্দিষ্ট মেয়াদ। দেখো নির্দিষ্ট মেয়াদ বলতে যে আমি কিন্তু একটা স্পেসিফিক মেয়াদ বলেছি, যেমন আগামী মাসের 15 তারিখ, বা কেউ বললে আমি 20 তারিখ। এই মেয়াদটা ব্যবসায়ের ক্ষেত্রে, প্রাপ্য বিলের ক্ষেত্রে এটা মেয়াদ সাধারণত 3 মাস হয়। তো মেয়াদ 3 মাসের হতেও পারে, 2 মাসও হতে পারে, 15 দিনও হতে পারে, 20ও হতে পারে। সাধারণত বলতে বুঝিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত 3 মাসের মেয়াদেই প্রাপ্য বিলটা তৈরি করা হয়। তো এই নির্দিষ্ট পরিমাণ অর্থ, এই যে 1500 টাকা বলেছে, অর্থটাও নির্দিষ্ট থাকবে, ক্রয় পরিশোধ করবে, এই দলিলকেই বলা হচ্ছে বিনিময় বিল। ঠিক আছে, বা এই বিলের অপর নামই হচ্ছে প্রাপ্য বিল। দেখো সেই বিনিময় বিল কি বলেছে, বিক্রেতার কাছে এই বিলটি একটি প্রাপ্য বিল। যেই লোকটা তোমাকে বাকিতে পণ্য দিল সেই লোকটার কাছে এটা কি প্রাপ্য বিল, কারণ তোমার কাছে এই বিলের টাকাটা সে পাবে, এই জন্য নাম হয়ে গেল কি প্রাপ্য বিল। আচ্ছা, ক্লাসে 4 জন আছো, 5 জন আছো, দেখো তো তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় কিনা, এই প্রাপ্য বিল জিনিসটা বুঝতে অসুবিধা হয় কিনা একটু দেখো। আগে একটু বুঝতে হবে, পরে হচ্ছে যে পরের পড়া, প্রাপ্য বিলই না বুঝলে পরের গুলা বুঝবা না। আচ্ছা, অনেকে জয়েন করতে চাচ্ছে, আমি একটু জয়েন করাই নেই, এখানে একটু সমস্যা হচ্ছে। দেখো তো প্রাপ্য বিল বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত প্রথম 3 লাইন পড়ো। এই এতক্ষণে আমি কিন্তু এই মাত্র 3 লাইন বুঝাচ্ছি 10 মিনিটে। দেখো তো এই 3 লাইনের মধ্যে কারো সমস্যা আছে কিনা, মানে প্রাপ্য বিল জিনিসটা কি সেটা বুঝতে পারছো কিনা। জি মিস, বুঝেছি। হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তো ভালো। আর যারা এখন জয়েন করলো তাদের জন্য আমি আবার বলছি, যখন আমরা বাকিতে পণ্য কিনি তখন আমরা যার কাছ থেকে কিনি তাকে তো আমরা বিক্রেতা বলি, তাই না? বিক্রেতা প্রতিষ্ঠানকে আমরা একটা অঙ্গীকার করব একটা দলিলের মাধ্যমে বা একটা বিলের মাধ্যমে, যে আজ থেকে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে, সেই মেয়াদটা হতে পারে 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, এই নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আমি আপনার কাছ থেকে যে পরিমাণ পণ্য বাকিতে কিনেছি সেই টাকাটা পরিশোধ করব। এই যে আমি একটা অঙ্গীকার করলাম, এই দলিলটাকে বিনিময় বিল বলা হয়। আবার এই দলিলটাই বিক্রেতার কাছে, এটা নাম হয়ে গেল প্রাপ্য বিল। যেহেতু বিক্রেতা একটা নির্দিষ্ট সময় শেষে টাকাটা ক্রেতার কাছ থেকে পাবে, তখনই এটাকে বলছি প্রাপ্য বিল। প্রাপ্য বিল কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এ অনেক আসে,
প্রাপ্য বিল অঙ্কের মধ্যে, ঠিক আছে? তাহলে এই ধারণাটা আজকে বুঝে গেল যে প্রাপ্য বিল জিনিসটা কি। এখন আমি চতুর্থ লাইনে যাচ্ছি। এই ধরনের বিল বাণিজ্যিক ব্যাংকে ভাঙিয়ে বা বাট্টা করে নগদ অর্থ সংগ্রহ করা যায়। এখন আসো এই লাইনটা হচ্ছে মূল লাইন। তুমি ধরো আমার কাছে পণ্য বাকিতে বিক্রি করেছো, আমি তো তোমার কাছে একটা প্রাপ্য বিল দিয়েছি, মানে তোমার যে বিলটা তোমার কাছে আছে, কিন্তু তুমি টাকাটা পাবা হচ্ছে আগামী মাসের 15 তারিখে, আর আজকে হচ্ছে এই মাসের 30 তারিখ, মানে এই যে মাসটা চলছে। এখন তোমার হঠাৎ করে টাকার প্রয়োজন পড়লো, আমি তোমাকে অঙ্গীকার করেছি যে তোমাকে আমি 15 তারিখে টাকা দিব, ঠিক আছে? এই যে অঙ্গীকার নামাটা সেটাই হচ্ছে আমার কাছে প্রাপ্য বিল। এখন 15 তারিখে যাওয়ার আগেই, ঠিক আছে, 15 তারিখ আসার আগেই ধরো তোমার টাকার খুব প্রয়োজন পড়ে গেল, তোমার এই মাসে আগামী মাসের 6 তারিখে ধরো টাকার প্রচুর প্রয়োজন পড়ে গেল, তো তখন তুমি কি করবা বলো তো? 15 তারিখে তো তোমার বিল তুমি পাবা, কিন্তু তোমার টাকার প্রয়োজন পড়েছে 6 তারিখে। তখন তুমি চাইলে এই বিলটাকে বাণিজ্যিক ব্যাংকে নিতে পারবা, ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংক বলতে বোঝাচ্ছে যে 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 ধরনের ব্যাংক, যেমন ধরো সোনালী, রূপালী, অগ্রণী, পূবালী, এই ধরনের ব্যাংক, ঠিক আছে? এই ব্যাংকে নিয়ে এই বিলটাকে ভাঙিয়ে ভাঙিয়ে মানে হচ্ছে বিলের বিনিময়ে তুমি টাকা নিতে পারবা, ঠিক আছে? তো ভাঙিয়ে বা বাট্টা করে নগদ সংগ্রহ করা যায়। এখন তোমরা বলতে পারো, মিস তাহলে আমার তো বিলটা ভাঙিয়ে দিয়ে বাণিজ্যিক ব্যাংকের কি লাভ? হ্যাঁ, এখানেই হচ্ছে মূল কথা, বাণিজ্যিক ব্যাংকের লাভ আছে। তুমি 15 তারিখে হচ্ছে টাকা পেতা, ধরো আমার কাছ থেকে 1000, তুমি 15 তারিখে আমার কাছ থেকে 1000 টাকা পেতা, ঠিক আছে? এখন তোমার তো 6 তারিখে টাকার খুব প্রয়োজন, তাই না? এখন তুমি বাণিজ্যিক ব্যাংকে যে 6 তারিখে যে যখন বিলটা ভাঙাতে যাবা বা নগদ টাকা নিতে যাবা, বাণিজ্যিক ব্যাংক তোমাকে পুরো 1000 টাকা দিবে না, সে 1000 টাকার জায়গায় তোমাকে ধরো 800 টাকা দিবে, ঠিক আছে? তুমি 15 তারিখে 1000 টাকা পাবা, তোমার এখনই টাকার প্রয়োজন হয়, তুমি বাণিজ্যিক ব্যাংকে যে 6 তারিখে 800 টাকা নিয়ে চলে আসলাম। তো বাণিজ্যিক ব্যাংকের লাভ কত হবে বলতো? 200 টাকা, কারণ 15 তারিখে সে আমার কাছ থেকে ঠিকই 1000 টাকা বুঝে নেবে। তো বাণিজ্যিক ব্যাংক এই জন্যই প্রাপ্য বিল ভাঙায়। পুরো বিষয়টা আমি আবার বলছি, এখানে যে লাইনটা বলেছে যে এই ধরনের বিল বাণিজ্যিক ব্যাংকে ভাঙিয়ে বা বাট্টা করে নগদ অর্থ সংগ্রহ করা যায়। তো বিলটা তো একটা ডকুমেন্টস, তোমার একটা দলিল, ঠিক আছে? সেই বিলটা যখন বিক্রেতার প্রয়োজন পড়ে, নির্দিষ্ট মেয়াদের আগেই নগদ টাকার প্রয়োজন পড়ে, তখন চাইলে বিক্রেতা ওই বিলটা যে কোনো ব্যাংকে নিয়ে ভাঙাতে পারে। ভাঙালে ব্যাংকটা প্রকৃত বিলের থেকে কিছু টাকা কম দেয়। কেন কম দেয়? ওই যে কম যে অ্যামাউন্টটা দিচ্ছে, সেই অ্যামাউন্টটার নামই হচ্ছে বাট্টা, মানে ডিসকাউন্ট দিচ্ছে, তোমার কাছ থেকে কিছু ডিসকাউন্ট নিচ্ছে। কারণ বাণিজ্যিক ব্যাংকে তাহলে লাভ কোথায় থাকবে? সে ক্রেতার কাছ থেকে নির্দিষ্ট সময় ঠিকই মূল টাকা বুঝে নেবে, কিন্তু তোমাকে কিছু টাকা কম দিল। এই প্রসেসটার নামই হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ। এটা তো আমি বললাম, দেখো এখন আরেকটা উদাহরণ আছে বইতে, সেটা পড়লে তোমরা আরো ক্লিয়ার হবা। বলেছে ধরা যাক একজন ক্রেতা জানুয়ারি মাসের 1 তারিখে 500 টাকার পণ্য দ্রব্য বাকিতে ক্রয় করে বিক্রেতাকে বিনিময় বিল নামক দলিলে এই মর্মে অঙ্গীকার করে যে সে মার্চ মাসের 30 তারিখের মধ্যে বিক্রেতাকে 500 টাকা পরিশোধে বাধ্য থাকবে। ক্লিয়ার? প্রথমে আমাদের প্রশ্ন বুঝতে হবে, একজন ক্রেতা জানুয়ারি মাসের 1 তারিখে 500 টাকার পণ্য বাকিতে কিনেছে, সে অঙ্গীকার করেছে বা প্রমিস করেছে যে সে মার্চ মাসের 30 তারিখের মধ্যে বিক্রেতাকে 500 টাকা দিবে, ঠিক আছে? এই অবস্থায় বিক্রেতার যদি এখনই অর্থের প্রয়োজন হয়, তখন বিক্রেতা এই বিনিময় বিলকে মেয়াদ পূর্তির পূর্বেই যে কোনো ব্যাংকের কাছে নিয়ে বিক্রি করে বিনিময় বিলের সমমূল্য থেকে কিছু কম, যেমন
5,000 টাকার বিলে 3% বাড়তা হারে 485 টাকা নগদ গ্রহণ করতে পারে। এই লাইনটা বুঝে নাও। তো যেটা আমি বলেছিলাম যে যদি মেয়াদ পূর্তির পূর্বে, যেমন আমার উদাহরণে মেয়াদ ছিল 15 তারিখ, এর পূর্বে 6 তারিখেই টাকার প্রয়োজন হয়েছিল, এই জন্য ব্যাংকের কাছে গিয়েছে, ব্যাংক কি করেছে 1,000 টাকা না দিয়ে আমাকে 800 টাকা দিয়েছে। ঠিক আছে, ঠিক দেখো বইয়ের উদাহরণটা সেম, শুধু এখানে টাকার জায়গায় এখানে একটা পার্সেন্টেজ বা একটা শতকরা হার বলেছে। বলেছে যে যখন বিক্রেতা এই বিনিময় বিলকে মেয়াদ পূর্তির পূর্বেই যে কোনো ব্যাংকের কাছে বিক্রি করে বিনিময় বিলের সমমূল্য থেকে কিছু মূল্য কম, যেমন 500 টাকার বিলে 3% বাড়তা, মানে এখন তোমার টাকার প্রয়োজন হয়ে গেছে, মার্চের 30 তারিখের আগে টাকার প্রয়োজন, তুমি এই 500 টাকার বিলটা নিয়ে ব্যাংকে গেলা, তো ব্যাংক তোমাকে বললো ঠিক আছে আমি তোমাকে 500 টাকার বিলটা ভাঙিয়ে দিব, কিন্তু আমাকে 3% হারে ডিসকাউন্ট দিতে হবে, 3% হারে ডিসকাউন্ট দিতে হবে। তাহলে 500 টাকা 3% যদি আমরা করি, ক্যালকুলেটরে বের করলে দেখবা যে 485 টাকা তুমি পেয়ে যাবা। মানে এই যে তোমার যে 25 টাকা তোমাকে ছাড় দিতে হচ্ছে, এটাকে বলছে প্রাপ্য বিল বাট্টাকরণ। কেন ছাড় দিতে হচ্ছে? কারণ তোমার নির্দিষ্ট মেয়াদের আগেই তোমার বিলটা ভাঙানোর প্রয়োজন হচ্ছে বলেই তোমাকে এই ছাড়টা দিতে হচ্ছে। আচ্ছা, এখন দেখো পুরা প্রক্রিয়াটা, পুরা এই উদাহরণটা সবাই একবার নিজের বইতে পড়ো, পড়ে দেখো তো বুঝতে পারো কিনা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমাদের উদ্দীপকে আসে, ঠিক আছে, একদম ক্রিয়েটিভ প্রশ্ন হিসাবেই আসে। পড়ো, একবার পড়ো, দেখো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, কে যেন ওয়েটিং, ইদানিং না ওয়েটিং রুমে থাকলে না মেসেজ একটা না দেরি করে আসে, আমি বুঝি না এটা কেন হয়। আমি এখন থেকে অটো অ্যাডমিট দিয়ে দিব, কিন্তু অটো অ্যাডমিট দিলে হচ্ছে আমার সমস্যা, তোমার যে না সেই ঢুকে যেতে পারে ক্লাসের মধ্যে, উল্টা পাল্টা লোকজনও ঢুকতে পারে। তোমরা একটু চ্যাট বক্সে তোমাদের রোল গুলা, ঠিক আছে, যারা আছো তোমাদের তো রোল দেওয়াই আছে, তারপরও চ্যাট বক্সে শুধু রোলটা লিখে নাও, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। সাবিকুন নাহার 15, আচ্ছা তোমাদের রোল গুলো কিসের ভিত্তিতে দিয়েছে বুঝলাম না। মিস আর কি আগে যারা ছিল আর কি 2 সেকশন মিলিয়ে এভাবে রোল যার আগে আছে এভাবে দিয়ে দিয়ে দিছে। ও বুঝতে পেরেছি, ভালো হয়েছে তাও, কারণ রোল এরকম না থাকলে তো অসুবিধা হয়। ঠিক আছে, 10, 15, শুধুমাত্র 4 জন দিয়েছো, বাকিরা রোলটা দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে দেখে নিই অ্যাটেন্ডেন্স, কারণ চ্যাট বক্সে দিলে ওটা পরেও থেকে যায়, যখন আমরা একটা ফাইলে করি তখন এটা পরেও থেকে যায়, তাহলে সেটা সুবিধা হয়। ঠিক আছে, যে কোনো সময় এটাকে কালেক্ট করা যায়। আচ্ছা, তো আমার মনে হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণে তোমাদের কোনো সমস্যা নাই, কিছু বলতেছো না তো? আচ্ছা পড়ো, বাসায় যদি পড়ার পরে মনে হয় যে সমস্যা আছে তাহলে আগামী ক্লাসে জিজ্ঞাসা করো, আর একটা নিয়ে তো আর এত সময় নষ্ট করা যাচ্ছে না, কারণ তোমরা কিছু বলছো না। আচ্ছা তাহলে এখন আমি চলে যাচ্ছি প্রদেয় বিলে। নাম শুনে বুঝতে পারছো প্রাপ্য বিলের বিপরীত হচ্ছে প্রদেয়। ছোটবেলায় আমরা বিপরীত শব্দ পড়ছি না, প্রাপ্য এর বিপরীত হচ্ছে প্রদেয়। ঠিক আছে, যে বিলটা
বিক্রেতার কাছে প্রাপ্য বিল, সেই বিলটাই কিন্তু আবার তোমার কাছে প্রদেয় বিল। ঠিক আছে, মানে যে জিনিসটা আমি বাকিতে কিনলাম, বাকিতে কিনলে যেটা বিক্রেতার কাছে হচ্ছে তোমার প্রাপ্য বিল, আর সেই একই বাকিতে কিনা বিলটা ক্রেতার কাছে হচ্ছে সেটা হচ্ছে প্রদেয় বিল। একটা জিনিস আমরা খেয়াল করি, এই দেখো যেই লাইনটা আমি বললাম সেটাই বলেছে যে বিনিময় বিল কি, আমার কভারটার মধ্যে খুব সমস্যা, এটা চেঞ্জ করতে মনে থাকে না। আচ্ছা দেখো, বিনিময় বিল বিক্রেতার দৃষ্টিতে হচ্ছে প্রাপ্য বিল, যেটা আমি একটু আগে পড়ে আসলাম, যেটা বিক্রেতার দৃষ্টিতে হচ্ছে প্রাপ্য বিল, সেটাই ক্রেতার দৃষ্টিতে সেটা কি, প্রদেয় বিল। এই প্রদেয় বিল স্বল্প মেয়াদী অর্থায়নের একটা উৎস। দেখো আমরা কিন্তু এই বিলগুলোর মাধ্যমে টাকা সংগ্রহ করতে পারছি, এই জন্য এগুলো স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস। স্বল্প মেয়াদী নিজেরাই বুঝতে পারছো, মেয়াদ বলেছে 3 মাস, তাহলে অবশ্যই কি স্বল্প মেয়াদী। তো যেই বিলটা একই বিল, যেটা ক্রেতার দৃষ্টিতে হচ্ছে তোমার প্রদেয় বিল আর বিক্রেতার দৃষ্টিতে সেটা হচ্ছে প্রাপ্য বিল। তাহলে দেখো বলেছে যে ব্যবসা প্রতিষ্ঠান যখন কাঁচামাল, উৎপাদন সামগ্রী ইত্যাদি বাকিতে ক্রয় করে তখন সাময়িক সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ সংস্থান হয়। কারণ বাকিতে ক্রয়ের সুবিধা না পেলে পণ্য নগদে ক্রয় করতে হতে অর্থের প্রয়োজন হতো, যার জন্য ব্যাংক থেকে ঋণ নিলে সুদ সহ ফেরত দিয়ে দিতে হতো। এখন দেখো, তুমি যে 1500 টাকার পণ্য একটা দোকান থেকে বাকিতে কিনেছো, এবং এই বাকির সুবিধাটা তুমি 3 মাস সময় ধরে মানে ইউজ করলা, 3 মাস তুমি টাকা দিলা না, তাহলে এই 3 মাসে তোমার কি হয়েছে, তোমার স্বল্প মেয়াদী অর্থায়ন হয়েছে। তুমি ধরো তোমার বাসার নিচে যে ওষুধের দোকান আছে, ওষুধের দোকান থেকে 500 টাকার ওষুধ বাকিতে কিনলা, বললা যে 500 টাকার ওষুধ এখন দেন, আব্বু বেতন পেয়ে দিয়ে দিবে। তো এখন তুমি দেখো, তো একটা বিলে তুমি স্বাক্ষর করলা, সেই বিলটাই তোমার কাছে কি হয়ে গেল, প্রদেয় বিল। তাহলে এখন এটা কিভাবে স্বল্প মেয়াদী অর্থায়নের উৎস হয়? তুমি যদি এই প্রদেয় বিলের মাধ্যমে ওষুধ না কিনতা, তাহলে তোমাকে আজকে এই আজকে 30 তারিখ, আজকেই তোমাকে 500 টাকা দিতে হতো। তাহলে তোমার কি হতো, তোমার ফান্ড ক্রাইসিস হতো, এমন হতে পারতো যে তোমার কাছে টাকা নাও থাকতে পারে, বা এই টাকাটা তুমি অন্য জায়গায় কাজে লাগাতে পারলা। কিন্তু তুমি প্রদেয় বিলের মাধ্যমে মানে বাকিতে তুমি ওষুধ কেনার ফলে তোমার এই স্বল্প সময়ের জন্য, ধরো আগামী মাসের 1 তারিখ তোমার বাবা টাকা দিয়ে দিল, এই স্বল্প সময়ের জন্য তোমার এই টাকাটা কিন্তু বেঁচে গেল। তাহলে এই এই বেঁচে যাওয়া টাকাটাকে আমরা অর্থায়ন বলছি, যে পণ্যটা যদি নগদে ক্রয় করতে হতো তাহলে অর্থের প্রয়োজন হতো, যার জন্য আবার ব্যাংক থেকে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান ঋণ নিত, এই জন্য আবার সুদ দিতে হতো। তার মানে বাকিতে কিনলে, দেখো যেটা আমরা বাস্তব লাইফেই বুঝি, বাকিতে কিনলে আমাদের জন্য একটু সুবিধা হয়, তা না হলে ওই টাকাটা আমাদের কারো কাছ থেকে আবার ধার নিতে হতো, বা ব্যাংকের থেকে ঋণ নিয়ে আমাদের আবার ঋণের জন্য সুদ দিতে হতো। তাহলে ব্যবসার ক্ষেত্রে তো বুঝতেই পারছো, এত কম অ্যামাউন্টের টাকা না, বড় অ্যামাউন্টের টাকা, সেগুলা যদি তোমার বাকিতে কিনে ব্যবসায়ীরা ইউজ করে, তাহলে এটা ব্যবসায়ীদের জন্য খুবই একটা ভালো অর্থায়নের উৎস হয়। তোমাদের অনেকের বাবাই ব্যবসায়ী আছে, তোমরা জিজ্ঞেস করে দেখবা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ম্যাক্সিমাম ক্রয় তোমার বাকিতে হয়। ধরো কিরকম, এখন মাল নিয়ে গেল, বললো যে মালটা বিক্রি করে 1 মাসের মাথায় আপনাকে টাকা দিবে, যেহেতু তোমার রিলেশনটা অনেক ভালো হয়ে যায়, তো দুই তরফেই এটাতে রাজি হয়, যেহেতু এটা একটা ব্যবসার মানে তোমার বিষয়, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে যে এখন প্রদেয় বিলটা আশা করি বুঝতে পেরেছো। প্রদেয় বিল এই বাট্টাকরণের কোনো বিষয় থাকে না, কারণ প্রদেয় বিল তো তুমি আরেকজনের কাছ থেকে পাবা, কিন্তু প্রাপ্য বিলটা হচ্ছে বাট্টাকরণের বিষয়টা থাকে। তাহলে প্রাপ্য বিল প্রদেয় বিল দুইটাই আমরা খুব ভালো করে পড়বো, প্রাপ্য বিল বুঝলে তুমি প্রদেয় বিলও বুঝতে পারবা। এখন আসি স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, এটা আমি গত ক্লাসে পড়িয়েছি, তারপরে একটা বার জাস্ট বলে যাই। যখন কোনো ব্যবসায়ীর অর্থের প্রয়োজন হয়, এই প্রাপ্য বিল প্রদেয় বিল তো তোমার বাকিতে কেনা বেচার একটা উৎস বা একটা সোর্স, কিন্তু বাকিতে তো সবসময় তুমি কিনতে পারবা না, বা বেশি মূল্যের জিনিস তোমাকে কেউ বাকিতে দিতেও চাইবে না। তো তুমি ধরো ওই যে তোমার দোকানে ধরো মুদির দোকান, তুমি হয়তো বা বিস্কিট বা চানাচুর বা এগুলা হয়তো বা 4-5 দিনের জন্য কিনে বাকিতে কিনতে পারলা, কিন্তু তোমার যখন একটা বড় অ্যামাউন্টের টাকার প্রয়োজন হয়, ধরো তোমার দোকানের জন্য তুমি একটু বেশি পরিমাণে পণ্য কিনবা, তখন কিন্তু আর তোমার এই বাকিতে কিনে এই প্রাপ্য বিল বা প্রদেয় বিলের মাধ্যমে তোমার অর্থায়নটা হয় না, তখন তোমাকে ব্যাংকে যেতে হয়। তো ব্যাংকের কাছ থেকে তুমি স্বল্প মেয়াদী ঋণ নিতে পারবা।
এই ব্যাংকের কাছ থেকে স্বল্পমেয়াদী ঋণ যে নিচ্ছে, এটাও তোমার একটা প্রাতিষ্ঠানিক উৎস, অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস। তো ঋণের ক্ষেত্রে তো আমরা প্রত্যেককে জানি, দেখো বলেছে যে স্বল্পমেয়াদী অর্থনৈতিক ক্ষেত্রে জামানতবিহীন ব্যাংক ঋণ একটি প্রধান উৎস। জামানতবিহীন কি? অনেক সময় জামানত ছাড়াই ব্যাংক আমাদেরকে ঋণ দেয়। জামানত তো আমরা প্রত্যেকেই বুঝি যে ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে গেলে আমাদের মূল্যবান কিছু জমা রেখে বা জমার বিনিময়ে বা বন্ধকের বিনিময়ে আমাদেরকে ঋণটা নিতে হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক আবার জামানত ছাড়াও ঋণ দেয়। যেমন কিরকম, ধরো আমি একটা কলেজে চাকরি করছি, আমার বেতন টেতন এগুলো সব শুনে সে আমাকে জামানত ছাড়াও কিছু ঋণ দিল, কিন্তু এই ঋণের পরিমাণটা খুব বেশি হয় না এবং মেয়াদটাও খুব বেশি হয় না। জামানত দিলে ঋণটা অনেক বড় অ্যামাউন্টের ঋণ পাওয়া যায়, প্লাস অনেক দিন ধরে ঋণের সুবিধাটা ভোগ করা যায়। কিন্তু জামানত ছাড়া আমরা যে ঋণগুলা নেই সেগুলোর মেয়াদও কম থাকে এবং ঋণের পরিমাণও কম থাকে। এজন্যই বলা হচ্ছে স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ। তো এই স্বল্প মেয়াদী ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসায়ীরা তোমার হচ্ছে অর্থায়নের একটি উৎস হিসাবে ব্যবহার করতে পারে। তো সেই ক্ষেত্রে কি করতে হয়? আমরা প্রত্যেকেই জানি যে ব্যাংক ঋণ নিলে আমাদেরকে অবশ্যই সুদ দিতে হবে, ঋণের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হবে এবং মেয়াদ শেষ হলে একসাথে তোমার ঋণের টাকাও পরিশোধ করে দিতে হবে। ধরো তুমি 5 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ এনেছো 2 মাসের জন্য, তো তুমি এর সুদের হার 10%, তোমাকে 10% করে তো তোমার 5 লক্ষ টাকার উপর সুদ দিতেই হবে, প্লাস তোমার হচ্ছে এই 1 বছর পর বা 6 মাস পরে তোমার এই মূল টাকা 5 লক্ষ টাকাও ব্যাংকে ফেরত দিতে হবে। ঠিক আছে? তো এই হলো তোমার ব্যাংক ঋণের বিষয়টা, যেটা অত এক্সপ্লেন করার কিছু নাই, যেটা আমি গত ক্লাসে ভালো করে বুঝিয়েছিলাম। আর ব্যাংক ঋণ তোমরাও বুঝতে পারবা, এমনিতে পড়েই বুঝতে পারবা। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি পরেরটাতে, ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, তোমরা এই শব্দগুলো সব অ্যাকাউন্টিং এ অঙ্ক করার সময় শুনতে পারবা। ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন, এখন জমা অতিরিক্ত উত্তোলন জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। ধরো তোমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে বা হিসাব আছে, তো ওই ব্যাংকের একটা অ্যাকাউন্ট বা হিসাবে তোমার 5 লাখ টাকা জমা আছে। তো তুমি ব্যাংকের সাথে তোমার রিলেশন অনেক ভালো, তুমি ব্যবসায়ী, প্রতিনিয়ত ব্যাংকে যাচ্ছ, টাকা জমা দিচ্ছ, টাকা উঠাচ্ছ। কোনোদিন তোমার অ্যাকাউন্টে 5,000 টাকা থাকে, কোনোদিন তোমার অ্যাকাউন্টে 10,000 থাকে, কোনোদিন তোমার অ্যাকাউন্টে 3,000 থাকে, কোনোদিন আরো বেশিও থাকে। তো তো ব্যাংক জানে যে তুমি একটা ব্যবসায়ী, তোমার লেনদেনের ধরনটা সেটা কোনো দেখতেই পাচ্ছে। তো অনেক সময় ব্যাংক ব্যবসায়ীদেরকে এই সুবিধাটা কিন্তু আমাদেরকে দিবে না। ঠিক আছে? জমা অতিরিক্ত উত্তোলন শুধুমাত্র ব্যবসায়ীরা এই সুবিধাটা পেয়ে থাকে। তো ব্যাংক অনেক সময় এই ব্যবসায়ীদের সুবিধার জন্য, ধরো আজকে 30 তারিখ, আজকে দুপুর এখন 12:30 বাজে, তখন একটা ব্যবসায়ী গেল ব্যাংকে, যে দেখলো যে তার অ্যাকাউন্টে 5,000 টাকা আছে। সে যে বললো যে আসলে আমার তো আজকে একজনকে বিল পরিশোধ করতে হবে, আমার 10,000 টাকা প্রয়োজন, আজকে আপনি আমাকে 10,000 টাকা দেন, আমি আপনাকে 2 দিন পরেই আহ এই পণ্যটা বিক্রি করেই আমি 10,000 টাকা ফেরত দিচ্ছি। দেখো, খেয়াল করে দেখো, তার অ্যাকাউন্টে বা হিসাবে ছিল 5,000, সে অতিরিক্ত কত টাকা উত্তোলন করলো? 5,000। এই যে জমার অতিরিক্ত উত্তোলন করলো, এটার নামই হচ্ছে জমা অতিরিক্ত উত্তোলন। এটাও এক ধরনের ঋণ। ঠিক আছে? এটাও এক ধরনের ঋণ। তো এই সুবিধাটা ব্যবসায়ীরা ব্যাংক থেকে নিতে পারে। তো সাধারণত চলতি যে সমস্ত খরচ আছে সেগুলা পরিশোধের জন্যই আহ ব্যবসায়ীরা ব্যাংক থেকে জমাকৃত লোনটা নিয়ে থাকে। আর ব্যাংকও কেন দেয়? কারণ ব্যাংক তো আসলে চলেই ব্যবসায়ীদের দিয়ে। ঠিক আছে? তো ব্যবসায়ীদের কাছ থেকে কোনো সুদ পেয়ে থাকে, এই কারণে ব্যাংক এটা দিয়ে থাকে। তাহলে এখন আসি আমরা বইতে কিভাবে বলেছে, বইয়েরটা পড়ে থাকি। আশা করি জমা অতিরিক্ত উত্তোলন জিনিসটা কি সেটা অন্তত বুঝতে পেরেছো, যে হিসাবে যেই পরিমাণ অর্থ থাকে তার অতিরিক্ত যখন ব্যাংক থেকে আমরা তুলি বা তুলতে পারি, সেটাকে বলা হচ্ছে জমা অতিরিক্ত উত্তোলন। আর এর সুবিধাটা আমরা সাধারণ জনগণরা পাচ্ছি না, যারা ব্যবসায়ী তারা পেয়ে থাকে। তাহলে এখন আমরা দেখি বইতে কিভাবে বলেছে। দেখো, বইতে বলছে স্বল্পমেয়াদী ব্যাংক ঋণের আরেকটি উৎস ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন। সব প্রতিষ্ঠানই মূলত চলতি হিসাবের মাধ্যমে দেনা আদায় ও দেনা পরিশোধ করে থাকে। এ ধরনের ব্যাংক হিসাব সাধারণত মক্কেলকে বা প্রতিষ্ঠানকে জমা অতিরিক্ত আহ উত্তোলনের সুযোগ প্রদান করে। তবে জমার অতিরিক্ত উত্তোলনের সর্বোচ্চ পরিমাণ
ব্যাংক সীমাবদ্ধ করে দেয়। হ্যাঁ, এটা একটা বিষয়। এখন তোমার জমা আছে 5,000, তুমি উঠাবা 1 লক্ষ, সেটা তো আর হবে না, তাই না? ব্যাংক একটা সীমা দিয়ে দেয় যে না, সর্বোচ্চ আপনি 5,000-এর জায়গায় আপনি সর্বোচ্চ 10,000 উঠাতে পারবেন। ঠিক আছে? তো তাহলে আশা করি উপরের কথাগুলো বুঝতে পেরেছো, যে যারা হচ্ছে চলতি হিসাব কি, ব্যবসায়ীরা যে হিসাবটা খোলে, ব্যাংক হিসাব মূলত তোমার 3 ধরনের: স্থায়ী হিসাব, চলতি হিসাব আর সঞ্চয় হিসাব। সামনে আমাদের চ্যাপ্টার আছে, সেখানে আমরা পড়তে পারবো। ব্যাংক হিসাব হচ্ছে 3 ধরনের: চলতি হিসাব, স্থায়ী হিসাব আর সঞ্চয় হিসাব। এর মধ্যে চলতি হিসাব খোলে হচ্ছে ব্যবসায়ীরা। চলতি হিসাব মানে কি, যে হিসাবে দিনে যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায় এবং টাকা তোলা যায়, সেটাকে আমরা চলতি হিসাব বলি। এই সুবিধাটা, এই চলতি হিসাবটা ব্যবসায়ীরাই করে থাকে। আর সঞ্চয়ী হিসাব মূলত আমাদের মতো যারা চাকরিজীবী আছে তারা করে থাকে, যেটা নির্দিষ্ট পরিমাণে টাকা যারা সঞ্চয় করে। ধরো প্রতি মাসে আমি 500 500 বা 1,000 1,000 বা যার যেরকম সামর্থ্য অনুযায়ী যখন সঞ্চয় করব, সেটার নাম হচ্ছে সঞ্চয়ী হিসাব। আর চলতি হিসাবে কোনো অ্যামাউন্ট নির্দিষ্ট থাকে না। আগেই উদাহরণ দিয়েছি, কোনোদিন 5,000, কোনোদিন 10,000, কোনোদিন 1 লক্ষ, এরকম মানে ব্যবসার ধরন অনুযায়ী ওই হিসাবের অর্থটা ওঠানামা করে। তাহলে এটাকে বলছে আমরা চলতি হিসাব। আর সঞ্চয় হিসাবও তো বুঝতে পারলাম। স্থায়ী হিসাব হচ্ছে যখন ধরো তোমার বাবার কাছে হঠাৎ করে 5 লক্ষ টাকা জমা হলো, সে 5 লক্ষ টাকা সে একটা ফিক্সড করে রেখে দিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, যে 5 লক্ষ টাকা না, 5 লক্ষ টাকা এখন আমি লাগছে না, আমি 5 বছরের জন্য এটা ফিক্স করে রেখে দিই, বা 2 মাসের জন্য ফিক্স করে রেখে দিই, 3 মাসের জন্য ফিক্স করে রেখে দিই। এটাকে বলছি আমরা স্থায়ী হিসাব। তো হিসাব সম্পর্কে আমরা পরে ডিটেল জানবো। এখন শুধু জেনে রাখি, ব্যবসায়ীরা চলতি হিসাব খোলে এবং এই চলতি হিসাবের মাধ্যমে ব্যবসায়ীরা দেনা আদায় এবং দেনা পরিশোধ করে। তো এই হিসাবে যারা মক্কেল, মক্কেল বলতে কি বোঝায় বলতো? গ্রাহক। যারা গ্রাহক বা মক্কেল আছে, তারাই শুধুমাত্র এই জমা অতিরিক্ত উত্তোলনের সুযোগ পায়। যেটা আমি তোমাদেরকে শুরুতেই বলেছি, যে আমরা সাধারণ লোকজন এই জমা অতিরিক্ত উত্তোলনের সুযোগ পাবো না। এটা পাবে হচ্ছে যারা ব্যবসায়ী, তারা। আর ব্যবসায়ীরাই কোন হিসাব খোলে? ব্যবসায়ীরাই চলতি হিসাব খোলে। তো এখন দেখো বলেছে যে এই পর্যন্ত তো আমরা গেলাম। সাধারণত যেসব যেসব প্রতিষ্ঠানে বছরে কিছু সময় বিক্রয় কমে যায়, সেই সময় এই ধরনের উৎস থেকে অর্থায়ন একটা বহুল প্রচলিত পদ্ধতি। দেখো কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো কিছু সময় বিক্রি কমে যায়। আচ্ছা, আমরা যদি বলি আইসক্রিমের কথা, ঠিক আছে? দেখো শীতকালে আইসক্রিমের বিক্রি কিন্তু একদমই কমে যায়, তাই না? তো যে সমস্ত ফ্যাক্টরি, যেমন ধরো ইগলো বা নিভিটা, যারা আইসক্রিম বিক্রি করছে, তো তাদের কিন্তু ওই সময় টাকার প্রয়োজন হয়, কারণ হিসাব, তোমার খরচ কিন্তু বসে থাকে না। ওই সময় বেতন দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, বিল পরিশোধ করতে হবে। তো ওই ধরনের প্রতিষ্ঠানগুলো ওই বছরের কিছু সময়ের বিক্রয় যখন কমে যায়, তখন ব্যাংকে যে এই ধরনের লোন নেয়। আমরা বুঝতেই তো পারছি যে 2 মাস বা 3 মাসের জন্য এই লোনগুলো নিয়ে ওই সময়ের ঘাটতিটা পূরণ করে। উদাহরণ দিয়েছে কি, যেমন আইসক্রিম ফ্যাক্টরি। দেখো আমিও যেটা দিয়েছি, বই তো সেম উদাহরণ দিয়েছে। যে উদাহরণ হিসেবে বলা যায়, একটি আইসক্রিম ফ্যাক্টরি সারা বছর তার উৎপাদন, গুদামজাতকরণ, ব্যবস্থাপনা ইত্যাদি কাজে অর্থ ব্যয় করতে হয়, কিন্তু মূলত গ্রীষ্মকালে আইসক্রিম বেশি বিক্রি হয়, ফলে সারা বছরের ন্যায় অন্যান্য সময় অর্থায়নের জন্য এই উৎসটি ব্যবহৃত হয়। ঠিক আছে? তার মানে শুধু আইসক্রিম ফ্যাক্টরি ছাড়া, ধরো যে সমস্ত ফ্যাক্টরি সোয়েটার বানায়, তাদেরও তো শুধুমাত্র শীতকালে চাহিদাটা বেশি, তাহলে গরমকালে তারা কি করবে? বসে থাকবে? তখন তাদের অর্থায়নের প্রয়োজন হলে তারা এই ব্যাংক থেকে জমাকৃত উত্তোলন করতে পারবে। ঠিক আছে? তো আবার ধরো আহ এরকম আরো অনেক পণ্য আছে যেগুলো শীতের সময় চাহিদাটা বেশি বেড়ে যায়। সেই ধরনের পণ্য, বা গরমের সময় কিছু পণ্য আছে, যেমন ধরো এসি, বা হচ্ছে তোমার এই যে ফ্যান, বা চার্জার ফ্যান, এই প্রোডাক্ট গুলো চাহিদা কিন্তু আবার গরমের সময় বাড়ে। ঠিক আছে? তো আবার ধরো এই যে রোজার সময় কিন্তু কিছু কিছু পণ্যের চাহিদা আছে, বেড়ে যায়। আবার ঈদের সময় কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। তো এই ধরনের প্রতিষ্ঠান যেগুলোর চাহিদা হুট করে বেড়ে যায় এবং একটা সময় কমে যায়, তো সেই ধরনের প্রতিষ্ঠান এই জমা অতিরিক্ত উত্তোলনের মাধ্যমে তাদের অর্থের ঘাটতিটাকে পূরণ করে। তো বলেছে সাধারণত অন্যান্য ঋণের ক্ষেত্রে ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণের সুদ প্রদান করতে হয়, কিন্তু এই ধরনের ঋণের সুদ শুধু যখন থেকে জমাতিরিক্ত উত্তোলিত অর্থ ব্যবহার করা হয়, কেবল তখন থেকে সুদ দিতে হয়। এই লাইনটা বুঝে নাও।
আমি যদি ব্যাংক থেকে আজকে 10,000 টাকা নিই, ঠিক আছে, আজকে 10,000 টাকা আমি ঋণ নিলাম, আজ ওই টাকাটা আমি ব্যবহার করি বা না করি, আজকে থেকে আমাকে এই সুদটা দিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত আমি এই 10,000 টাকা পরিশোধ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাকে এই আজকের 30 তারিখ, আজকে থেকে আমাকে সুদটা দিয়ে যেতে হবে। কিন্তু জমাতে উত্তোলনের এই বিষয়টা ভিন্ন। ধরো আজকে আমি 10,000 টাকা নিলাম ব্যাংকের থেকে, কিন্তু আমি এটা 1 মাস আমার ব্যবহার করার প্রয়োজন হলো না। আমি তোমার হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে এই টাকাটা ব্যবহার করলাম, তাহলে এই 1 মাসের সুদ আমাকে আর দিতে হবে না। মানে যখন থেকে আমি টাকাটা ব্যবহার করব, ঋণের টাকাটা, তখন থেকেই আমি সুদটা দিব। তো তোমরা বলতে পারো, মিস তাহলে ব্যাংক বুঝবে কিভাবে যে আমি এখনই টাকাটা ব্যবহার করব? আমি তো বলতেও পারি যে না, আমি টাকা ব্যবহার করি না 3 মাস। ব্যাপার হচ্ছে, ব্যাংক তোমাকে যখন ঋণ দেয়, তখন ঋণটা তোমাকে সরাসরি হাতে হাতে দেয় না। ওই ঋণটা নেওয়ার জন্য তোমাকে আবার একটা ব্যাংক হিসাব খুলতে বলে। ঠিক আছে, ধরো তোমাকে ব্যাংক 10,000 টাকা ঋণ দিল, ঋণটা তোমাকে নগদে না দিয়ে বললো কি তুমি একটা ব্যাংক হিসাব খোলো, ওই হিসাবে তোমাকে ব্যাংক টাকাটা ট্রান্সফার করে দিবে। পরবর্তীতে তোমার টাকার প্রয়োজন হলে তুমি চেক কেটে কেটে টাকা উঠাবা। তাহলে দেখো ব্যাংক কত চালাক। তুমি যেদিনই ধরো 10,000 টাকা ইউজ করা শুরু করবা, সেদিন কিন্তু ব্যাংক বুঝে যাবে যে তুমি আজকে থেকে ব্যাংকের এই ঋণের টাকাটা উঠাচ্ছ। তাহলে এই জন্যই ব্যাংক বুঝতে পারবে যে তুমি এই জমাকৃত ঋণের অর্থটা কবে থেকে ব্যবহার করছো। এটা শুধু জমাকৃত না, তুমি যে কোনো ব্যাংক ঋণ নিলে তোমাকে টাকা নগদে দেয় না, একটা ব্যাংক হিসাব খুলতে বলে, সেই হিসাবের মধ্যে ব্যাংক টাকাটা ট্রান্সফার করে দেয়, পরে তোমাকে চেক কেটে, চেক তো সবাই চেনো, চেক কেটে তোমাকে সেই টাকাটা উঠাতে হয়। এটার কারণ হলো ব্যাংক ওই যাতে ব্যাংকের হিসাবটা থাকে, আর নগদে দিয়ে দিলে তো ব্যাংকের হিসাবটা ওইভাবে থাকে না। আরো কিছু বিষয় আছে যেগুলো এখন বললে বুঝবা না। তাহলে আপাতত এটা বুঝে নাও যে জমাকৃত অর্থ ব্যবহার যেদিন থেকেই করা হচ্ছে, ঠিক সেদিন থেকে তুমি সুদ দিবা। তাহলে আজকে হচ্ছে তোমার জুন মাসের 30 তারিখ, আজকে যদি তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা দিয়ে দেয়, তুমি এটা যদি আজকে থেকে ব্যবহার না করো, তুমি যদি আগস্টের 1 তারিখ থেকে ব্যবহার করো, তাহলে জুলাই মাসের জন্য তোমাকে কোনো সুদ দিতে হবে না। তুমি আগস্ট থেকে কি করবা, সুদ দিয়ে যাবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে শুধু যখন থেকে জমাকৃত অর্থ ব্যবহার করা হয়, কেবল তখন থেকে সুদ দিতে হয়। তবে এই ধরনের সুদের হার অন্যান্য স্বল্পমেয়াদী উৎস হতে বেশি, এবং এটি ব্যাংক চাওয়া মাত্রই ঋণ দিয়ে তাকে পরিশোধ করতে হয়। এত যে সুবিধা দিচ্ছে, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাও থাকা লাগবে না, আবার যেদিন থেকে তুমি টাকা ইউজ করবা সেদিন থেকে তোমার সুদ ধরবে। তো ব্যাংক তো শুধু শুধু তোমাকে এত সুবিধা দিবে না, ব্যাংকে তো মুনাফা বা প্রফিট করতে হবে, কারণ ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে তোমার, বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যই হচ্ছে তোমার মুনাফা অর্জন। তো সে কি করছে যে তোমাকে এই দুইটা সুবিধা দিচ্ছে, তোমার জমাতরিত অর্থ উঠাতে দিচ্ছে, প্লাস তোমাকে সুদের ক্ষেত্রে একটা সুবিধা দিচ্ছে। তাহলে সেই জন্য সে কি করলো জানো, সুদের হারটা বাড়িয়ে দিল। মানে আমরা নর্মাল ব্যাংক ঋণ নিলে যদি ধরো 20% সুদ দেই, তাহলে জমা অতিরিক্ত ব্যাংক ঋণের ক্ষেত্রে হয়তো বা 30% সুদ দিতে হবে। যেহেতু ব্যাংক তোমাকে এই জমার অতিরিক্ত উত্তোলনের বা ঋণের সুযোগ করে দিয়েছে, এই কারণে তোমার সুদের হারটাও অন্য অন্য উৎস থেকে বেশি থাকে। তাহলে এটা কিন্তু আমাদের এমসিকিউতে কাজে লাগবে যে জমাকৃত উত্তোলনের সুদের হার অন্য অন্য স্বল্প মেয়াদী উৎস থেকে বেশি, এবং এটা চাওয়া মাত্রই ব্যাংক দিয়ে তাকে পরিশোধ করতে হয়। যেহেতু ব্যবসায়ীর সাথে ব্যাংকের একটা লেনদেন সবসময় থাকে, ব্যাংক হিসাবে কত টাকা আসতে গেলে সব বোঝা যায়, এই জন্য চাওয়া মাত্রই এই টাকাটা পরিশোধ করতে হয়। আচ্ছা, আমাদের সময় এখনই শেষ হয়ে যাবে। তো আশা করি তোমরা এই পয়েন্ট গুলা বুঝতে পেরেছো। তোমরা ক্ষুদ্র ঋণটা করে ফেলবা, এই 5টাই করবা, আর এই 5টা ক থেকে শুরু করে উম পর্যন্ত পড়বা এবং এই উম পর্যন্ত তোমরা 10টা জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন লিখবা। ঠিক আছে, আগামী ক্লাসে এটা আমি জানতে চাইবো বা শুনতে চাইবো। বুঝতে পেরেছো? তাহলে হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক জি। হচ্ছে এই ক থেকে শুরু করে উম পর্যন্ত তোমাদের সব পড়া, এবং এখান থেকে 10টা এমসিকিউ বা জ্ঞানমূলকের প্রশ্ন লিখবা। ঠিক আছে, লিখে ছবি তুলে আমাকে হয় গ্রুপে পোস্ট করবা, এবং ক্লাসে তো আমি দেখতে চাইবো। কথা বুঝতে পেরেছো? জি তাহলে মিস। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা অপ্রাতিষ্ঠানিক প্রশ্ন নিয়ে পড়বো। আমি কিন্তু আগামী ক্লাসে পড়া ধরবো।